বাটনটা চাপলে আমাদের স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে প্যারামিটার মনে হয় একটু সেন্টিমিটার হবে, এটা মিলিমিটার হওয়ার কারণে বেশি ছোট, সেন্টিমিটার হবে। উইডথ হচ্ছে 25, হাইট হচ্ছে 73। আচ্ছা, এখন এই যে হোম বাটন চাপলে আমাদের এটা স্ক্রিনে ফিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন আর কি আনতে হবে বলছিল, আমাদের ওই যে পয়েন্ট বসানো শিখতে হবে। পয়েন্ট, তো পয়েন্ট বসানোর জন্য আমরা F1 এ, হ্যাঁ F1 থেকে ডেভেলপে যাব। তো ডেভেলপে গেলে দেখেন এখানে যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে ওখান থেকে পয়েন্ট বসানো শুরু হবে। ঠিক আছে, যেখানে দেখেন এই জায়গাটা খেয়াল করবেন, মুভ করতেছে। আবার যখন আমরা কিবোর্ডের স্পেস বাটন চাপবো, কিবোর্ডের সবচেয়ে লম্বা বাটনটা হচ্ছে স্পেস। এই যে এই বাটনটা যখন আপনারা চাপবেন তখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা দুইটা মেজারমেন্ট বসাবো। একটা হচ্ছে এটা মানে ব্যাকের নেক হোলের গভীরতা, আর একটা হচ্ছে ফ্রন্ট নেক হোলের গভীরতা। মানে আমাদের গলার অংশটার গভীরতা বেশি থাকে আর ঘাড়ের গভীরতা কম থাকে। তো এটা হচ্ছে কত, গলাটা 14 আর ঘাড়েরটা হচ্ছে 2.5। তাহলে আমরা এখন দুইটা পয়েন্ট বসাই। এখানে ডাউন অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করবেন, ডাউন অ্যারো, এই যে এটা প্রেস করলেই এখানে কার্সর আসবে এবং আপনি লিখতে পারবেন। 14 লিখলাম, বাইরে ক্লিক করলাম। আচ্ছা, একটা হচ্ছে 2.5, আবার এখানে ক্লিক করলাম, স্পেস দিয়ে ডিরেকশন চেঞ্জ করে কত 2.5, 2.5। আচ্ছা, এগুলো কিন্তু হাফ হবে না, কারণ এগুলো কিন্তু ভাগ হয়নি। আপনাদের অনেকে কিন্তু এগুলো হাফ করে ফেলে। কোনটা হাফ হবে আর কোনটা হবে না সেটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, অনেকে এটা হাফ করলে হবে না। আচ্ছা, তারপরে দেখেন এরপর ডানে কতটুকু গেছে। এই যে নেকের প্রস্থ হচ্ছে 19 সেন্টিমিটার। তো এটা তো অর্ধেক হয়েছে, তাই না? অর্ধেক হয়েছে না? দেখেন, হ্যালো, এটা অর্ধেক হয়েছে না? এখান থেকে ঘাড়ের প্রস্থ আসছে না গেছে? সবাই গেল তো বুঝতেছি না। হ্যালো স্যার, আচ্ছা, জি স্যার, হাফ হয়ে যাবে। তাহলে 19 তো 9 দুগুণে 18 আর 19, 9.5। তাহলে এখান থেকে আমরা লিখবো 9.5। আচ্ছা, স্পেস দিয়ে চেঞ্জ করে কিবোর্ডে স্পেস বাটন চাপার পরে ডিরেকশন চেঞ্জ হলো। ভুলে গেলে কন্ট্রোল জেড চাবেন। আচ্ছা, দেখেন এদিকে গেলে কিন্তু মাইনাস, দেখছেন? ডান দিকে গেলে কিন্তু এখানে মাইনাস দেখাচ্ছে, আর বামে গেলে প্লাস হবে। আচ্ছা, তাহলে -9.5 লিখবো আমরা। এরপর বাইরে ক্লিক করবো। আচ্ছা, তাহলে আমাদের পয়েন্ট গুলো বসানো হয়ে গেল। আরো কিছু পয়েন্ট বসাবো, যেমন আমি বলছিলাম আমাদের কোণ আঁকা শিখতে হবে। লাইন এবং কোণ এই দুটোই আঁকা শিখতে হবে। আমাদের কাঁধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। আর শোল্ডার ইনলাইন ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি, মানে শোল্ডারটা 20 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা এখান থেকে কাঁপাবো এবং স্ট্রেইটে যাব। এখান থেকে এই যে দেখছেন এরকম একটা ইয়ে আসবে। তো আমরা যখন ডাউন অ্যারো প্রেস করব, ডিএক্স মানে হচ্ছে এক্স বরাবর কতটুকু সরছে। শোল্ডারের দৈর্ঘ্য ছিল 13 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 13। এরপর আবার ডাউন অ্যারো। ডিওয়াই মানে হচ্ছে নিচ বরাবর কতটুকু সরে নাই। ডিএল হবে না কিছু, রোটেশন হবে -20। ঠিক আছে,
তাহলে আমাদের এই যে শোল্ডারটা আমরা পেয়ে গেলাম। মানে আচ্ছা আবার দেখাই আমি, মানে যে কোনো একটা পয়েন্ট যখন স্ট্রেট করব, এক্স অক্ষ হচ্ছে এই বরাবর, তাই না? আমরা কিন্তু অঙ্কে দেখছি এক্স অক্ষ পাশাপাশি, আর ওয়াই অক্ষ কিন্তু এই যে লম্বা লম্বি হয়। এই জন্য আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু সরছে শোল্ডারটা, 13 সেন্টিমিটার। এই জন্য এখানে ডিএক্স বরাবর দিচ্ছি 13, আর ডিওয়াই যেহেতু সরে নাই, সোজা নিচে নেমে গেছে কাজ, এই জন্য 0। ঠিক আছে, এই যে ডাউনের দিয়ে এটা 13 হবে, এটা হবে 0, ডিএলও কিছু হবে না, রোটেশন হবে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমাদের, আচ্ছা আমাদের এখন পয়েন্ট সিলেক্ট করতে হবে। ইনসার্ট পয়েন্টে গেলে এই যেগুলোতে আমাদের পয়েন্ট, এই যে 2.5, 14, 9.5, এগুলোতে আমাদের পয়েন্ট বসা দিতে হবে। সরি, এগুলো পয়েন্ট আগে বসা দিতে হবে। আচ্ছা, এরপরে স্টেট থেকে আমরা এটা আঁকবো আর কি, এই পয়েন্ট থেকে মানে একবার আঁকলে আপনার এগুলো থেকে যাবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা কতটুকু ভিতরে গেছে বা নামছে আশা করি আঁকতে পারবেন আপনারা। ঠিক আছে, একইভাবে যে স্ট্রেট এনে ক্লিক করলে একইভাবে নিচে নামবে এক্স অক্ষ বরাবর। এরপর হচ্ছে আমাদের এই যে বেজিয়ার দিয়ে আমরা কার্ভ আঁকবো, এবং কার্ভ আঁকার সময় কিবোর্ডের শিফট বাটনটা চেপে রাখতে হবে। কিবোর্ডের কিছু বাটন, সব বাটন আপনার মুখস্থ করা লাগবে না, এন্টার, তারপরে স্পেস, তারপর স্কেপ, শিফট, এরকম কয়েকটা বাটন আপনার একটু মুখস্থ রাখতে হবে। তো এইটা হচ্ছে কিবোর্ডের শিফট বাটন, এবং এই বাটনটা যখন আমরা চেপে রাখবো তখন আমাদের কার্ভটা পারফেক্ট হবে। দেখেন এখন আমরা কিবোর্ডের বেজিয়ার দিয়ে কার্ভ আঁকবো, একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এখান থেকে এই যে ক্লিক করলাম, লেফট মাউস ক্লিক করলে দেখেন আমাদের এই যে কার্ভের মতন অপশন কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে গিয়ে রাইট মাউস, এটা আমি কিন্তু একবার টিউটোরিয়াল সুন্দর মতন বলে দিচ্ছি জিনিসটা পুরোটাই, যে আপনার বাংলা লেখা আছে টিউটোরিয়ালে, ঠিক আছে, ওটা দেখলে আশা করি বুঝবেন। আরেকটা হচ্ছে কার্ভ হচ্ছে ফ্রন্টে। হ্যাঁ, এখানে এই যে ক্লিক করলাম, বাইরে একবার লেফট মাউস, এই যে হচ্ছে আমাদের দিয়ে এখানে রাইট মাউস দিয়ে শেষ। একইভাবে এখানেও আমরা এই যে এখান দিয়ে আঁকবো। ঠিক আছে, ভাবে করে আমরা ফাইনালি মিলাবো। তো ওটা আমি দেখাচ্ছি না, আর এখানে মানে ওই ইয়ে দিয়ে এই দিকটাই আসবে আর কি, গভীরতা মেপে দিতে হবে আর কি আপনাকে। ঠিক আছে, এটা তো দেখবেন টিউটোরিয়াল আশা করি। এভাবে আমরা আর অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ডিলিশন থেকে ডিলিট করে দিতে পারবো, যেমন এইটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই। এরপরে আমাদের যখন সিম অপশন আসবে তখন এইটুকু অংশ সিলেক্ট করলে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আর এইটুকু হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, তো এইটুকু করলে রাইট মাউস ক্লিক করলে ফ্রন্ট, আর এইটুকু হচ্ছে ব্যাক। এই দুইটাই ছিল আমাদের ফ্রন্ট আর ব্যাক পার্ট। ঠিক আছে, এবং ফাইনালি যখন আমরা এটা হচ্ছে আমাদের এটা ডাবল করতে হবে আর কি। আচ্ছা, আমি ডাবল দেখবেন দেখাবো এখান থেকে। ডাবল যখন করবেন তখন এটা পুরো একটা প্যাটার্ন হয়ে যাবে ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তো এগুলো থেকে আপনাদের কোশ্চেন হবে। আপনাদের পরীক্ষার ব্যাপারে একটু বলি, আপনাদের পরীক্ষায় কোশ্চেন হচ্ছে, মানে আমি যে পাওয়ার পয়েন্টের কাজ করাইছিলাম দেখাইছিলাম, সেই পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যেই আপনাদের ইয়েটা থাকবে, অ্যান্সার গুলো থাকবে। ঠিক আছে, বা অন্যভাবে আমি ই করব। আচ্ছা হ্যাঁ, পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আপনাদের অ্যান্সার গুলো থাকবে, এবং এই গুগল ফর্মে এই ফাইলটা আপনার আপলোড করতে হবে আর কি। এবং আমি পাওয়ার পয়েন্টে এই অ্যান্সারটা নিচ্ছি যাতে করে আপনাদের পাওয়ার পয়েন্টের কাজও শিখা হয়, আবার ওই কোশ্চেনের অ্যান্সার গুলো যাতে আমি পাই। মানে এখানে আমি গুগল
ফর্মে জিনিসটা নিব, ঠিক আছে, আপলোড করতে, এবং এটার জন্য আপনারা যথেষ্ট সময় পাবেন, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন হবে, মানে মানে হাতে এই ক্যাডের কাজটা আপনাদের করতে হবে না, জাস্ট এখান থেকে কোশ্চেন হবে বিভিন্ন, ঠিক আছে, কোন মানে কোনটা কি কাজ বা কিভাবে কাজ করে এই ধরনের কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই, আর অ্যাটেন্ডেন্সটা দিবেন, আর নেক্সট দিন আমি এটার এখান থেকে শুরু করবো আর কি কাজ। আপনাদের মনে হয় আমাদের এক্সাম কবে হবে স্যার? আপনাদের এক্সাম হচ্ছে, আমি এই কোশ্চেনটা 12 তারিখের দিকে আমি দিয়ে দিব আপনাদের গুগল ক্লাসে, ঠিক আছে, এবং এটা টাইম থাকবে আপনাদের 26 বা 27 তারিখ পর্যন্ত, স্যার অলমোস্ট 2 সপ্তাহ বা তারও বেশি সময় পাবেন, ঠিক আছে। মানে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে এটা টিউটোরিয়ালটা দেখে আসেন নেক্সট দিন, আর মানে এখান থেকে আমরা আবার শুরু করবো কাজ। এরপরে আরবি আছে, ওটা একটু দেখা দিব, যেহেতু সিলেবাস আছে, ঠিক আছে। তাইলে আর ইয়েতে আপনারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন নাকি ক্লাসে? অ্যাটেন্ডেন্সের যে ইয়েটা হয়ে গেল। স্যার আমারটা তো 26 তারিখে ক্লাস দেয়। ওই একটাতে আমি তো সব এক জায়গাতে অ্যাটেন্ডেন্স দিই, মানে যে কোনো একটাতে, মানে আমার অ্যাটেন্ডেন্সের একটাই ফেল, এক একজন এক এক ভাবে নেয়, তো আপনারা যে কোনো একটাতে, এই 26 জুন। যে কোনো একটাতে অ্যাটেন্ডেন্স দিলেই হবে, ঠিক আছে, ওটা নিয়ে আসলে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কাজ শুরু করবো। আমরা গুড কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করলাম বাই দিস টু কস্টের মাধ্যমে, কিন্তু পোর কোয়ালিটি, কস্ট অফ পোর কোয়ালিটিটা কিন্তু আমরা সামনে আনি না, কিন্তু পোস্ট অফ পোর কোয়ালিটিটার ইয়েটাও তো আমাদের আসলে হিসাবে আনতে হবে, অর্থাৎ সেটাও তো আমাদের কস্ট। বলা হচ্ছে যে প্রথমত দুটি ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে ইন্টারনাল ফেইলুর। ইন্টারনাল ফেইলুরটা কি, যে cost of associated with the defects, bound fabric and product services reaches the customer, internal failure. ওকে, মনে করো একটা ফেব্রিক তুমি ডাইং করতে গিয়ে কাস্টিক সোডা বেশি হয়ে যাওয়ার কারণে সেই ফেব্রিকটা ফুটো ফুটো হয়ে গেছে, মানে সেই ফেব্রিকটা বা রিস্ট্রিপিং করতে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেটা আর কোনোভাবেই করা যাচ্ছে না, যেটাকে আমরা ইন্টারনাল ফেইলুর বলতেছি। এটাকে আমরা ইন্টারনাল ফেইলুর বলতেছি, যে যেমন এক্সক্লুসিভ স্কার্প, তারপর রিওয়ার্ক, একটা নতুন ডেভেলপ করতে গেলে বারবার করতে হবে, তো বারবার যখন একটা শেড আমরা আনতে চাইবো সেটা ড্যামেজ হবে। তারপরে বলতেছে যে ওয়েস্ট ডিউ টু দ্য পোর ডিজাইন প্রসেস, হ্যাঁ, তা প্রো ডিজাইন প্রসেসের কারণে যে ওয়েস্টটা হয় সেটাকে আমরা বলছি। তারপরে যদি আমরা বলি মেশিন ব্রেকডাউন টু ইমপ্রপার মেইনটেনেন্স, কস্ট অফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফেইলিউর অ্যানালাইসিস। তারপরে যেটা রয়েছে যে আমাদের কস্ট অফ ফেইলিউর অ্যানালাইসিস, সেগুলো থাকছে। ওকে, তারপরে এই যে অর্থাৎ ইন্টারনাল ফেইলুরস, অর্থাৎ প্রোডাকশন করতে গিয়ে আমাদের নর্মালি যে ফেইলুর গুলো হয় সেটার, তো আমরা কি করি, পরে ওই বেচে দেই ইয়েতে, অর্থাৎ কোথায়, গুলিস্থানে বেচে দেই, ধরে টন ধরে বা ইয়ে ধরে। তো এই যে সমস্যাগুলি, অর্থাৎ প্রোডাকশন করতে গিয়ে যে ইন্টারনাল ফেইলুর, সেটাকে আমরা বলছি। ওকে, এবার আসি এক্সটার্নাল ফেইলুর। আমাদের কিছু এক্সটার্নাল ফেইলুর রয়েছে, যেমন কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফেক্টস ফাউন্ড আফটার কাস্টমার রিসিভ দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস। মনে করো তুমি শিপমেন্ট দিয়ে ফেলেছো, শিপমেন্ট দেওয়ার পরে তোমার কিছু প্রোডাক্ট ফেরত এসেছে বা কিছু প্রোডাক্টের সমস্যা দেখা দিয়েছে, তাহলে এক্সটার্নাল ফেইলুর মে ইনক্লুড বাট নট আর লিমিটেড টু দ্য ফলোয়িং এক্সাম্পল, যেমন সার্ভিস এন্ড রিপেয়ার কস্ট, সেই বায়ার তোমার কাছে চাইতেই পারে আবার নতুন করে, সো সেই মালগুলো আবার ব্যাক আসবে, তো এই যেতে আসতে সেটার কস্ট আছে। ওয়ারেন্টি ক্লেমস, কাস্টমার কমপ্লেইন, প্রোডাক্ট ম্যাটেরিয়ালস রিটার্ন, ইনকারেক্ট সেলস অর্ডার, ইনকমপ্লিট বিয়মস, শপিং ড্যামেজ ডিউ টু ইনএডিকুয়েট প্যাকেজিং ইত্যাদি। অর্থাৎ তোমার মনে করো এখানে এক্সটার্নাল ফেইলিউরটা কি, মনে করো তুমি সব শিপমেন্ট করে দিয়েছো, মানে তোমার এখন শুধু তুমি পেমেন্ট বুঝিয়ে নিবা, কিন্তু তখন এখানে বিষয়টা যেটা হলো যে এখানে কিছু এই ধরনের সমস্যার সৃষ্টি হলো, তখন এই কস্টটা কে বেয়ার করবে, বা যেহেতু তোমার সেটা তোমার ঘাড়েই পড়বে। তাহলে এই যে এক্সটার্নাল ফেইলুর এবং ইন্টারনাল, প্রথমত ফ্যাক্টরিতে হতে পারে এক্সটার্নাল ফেইলুর,
সরি ইন্টারনাল ফেইলুর এবং বাইরে শিপমেন্ট করার পরে যেটা হতে পারে সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল ফেইলুর, এক্সটার্নাল ফেইলুর। সো এটার কস্ট কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে আমার একটা কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করে সেটাকে শিপমেন্ট করে, অর্থাৎ বায়ার যখন স্যাটিসফাই হবে তখনই না আমরা সেটাকে বলবো। তাহলে সেই পর্যন্ত যেতে আমার এখানে কিন্তু অনেকগুলো কস্ট আছে, যেটা কিন্তু কখনোই প্রোডাকশন কস্টের সাথে ইনক্লুড না। ওকে, তাহলে এটাকে আমরা কস্ট অফ কোয়ালিটি বলছি। হোপফুলি বুঝতে পেরেছি। তাহলে কস্ট অফ কোয়ালিটি আমরা দুটো বিষয়ের সংযুক্তি, সেটা হচ্ছে প্রথমত গুড কোয়ালিটি কস্ট এন্ড পোর কোয়ালিটি কস্ট। গুড কোয়ালিটি কস্ট অ্যাপ্রাইজাল কস্ট, এবং যেটা আমরা বললাম যে অ্যাপ্রাইজাল কস্ট রয়েছে আরেকটা, একটা হচ্ছে প্রিভেনশন কস্ট। তো প্রিভেনশন কস্টটা হচ্ছে যে কোন একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে তার যে প্রিভেনশন মূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সেই প্রিভেনশন মূলক পরিচালনার জন্য কস্ট, এবং অ্যাপ্রাইজাল কস্ট সেটাকে অ্যাপ্রাইজাল করার জন্য, যেমন কোয়ালিটি অডিট বা এই ধরনের যে বিষয়গুলি রয়েছে সেটাকে অ্যাপ্রাইজাল কস্ট বলছি। এবং একই সাথে এক্সটার্নাল ফেলুর এবং ইন্টারনাল ফেলুর যুক্ত হয়ে টোটাল একটা প্রোডাক্টের কস্ট অফ কোয়ালিটিটাকে ক্যালকুলেশন করা হয়, তারপর সেটাকে তার মূল প্রোডাকশন কস্টের সাথে যোগ করে আমাদের ফাইনাল কস্টিংটা করা হয়ে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কস্ট, হিডেন কস্ট বলবো। যে সো কস্ট অফ গুড কোয়ালিটি, এটা আমরা কজ ইফেক্ট ডায়াগ্রামের মতো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ওয়ার্ক ইনস্ট্রাকশন, ট্রেনিং, সার্টিফিকেশন, ইকুইপমেন্ট, সার্ভিস, টোটাল ক্যালিব্রেশন, ইন্সপেকশন, ভেরিয়েশন কস্ট, প্রসেস অডিট, প্রিভেনশন কস্ট, আরো রয়েছে কিছু এক্সেট্রা, ইন্টারনাল ফেলিউর, এক্সটার্নাল ফেলিউর। ওকে, কস্ট অফ কোয়ালিটি আবার। সো এটাকে যদি আমরা একটু ইয়ের সাথে দেখি, একটা চার্ট দিয়ে অ্যানালাইজ, এখানে যে তাগুচি's লস ফাংশন, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা কমলার ছবি, খুব ইন্টারেস্টিং। দেখো যে প্রথমে ডে 1 এ কমলাটা কাঁচা, ডে 2 তে এক্সেপ্ট করা হয়েছে, ডে 3 তে পেকেছে আর একটু বেশি, ডে 5 এ আর একটু, ডে 7 এ আর একটু বেশি, ডে 9 এ একবারে পেকে গেছে। তো তাগুচি's লস ফাংশনটার যে কি বলা হচ্ছে যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, যে এখানে আমরা কমলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি লোয়ার লিমিট 3 ডেজ, আপার লিমিট 7 ডেজ। তাগুচি বলছেন যে এই লিমিটের ভিতরে যদি থাকে বা এই লিমিটের ভিতরে মোস্ট স্যাটিসফ্যাকশন হয়, সেটা কততে, ডে 5। তো আমরা কমলা কিনলে কোনটা কিনতে চাইবো? অবশ্যই ডে 5 এরটা কিনতে চাইবো, বা ডে 7 পর্যন্ত কেনা যায়, মানে ডে 3 থেকে ডে 7 পর্যন্ত কেনা যায়। এরপরে আসলে অধিক পাকা অথবা অধিক কাঁচা কিন্তু কোনোটাই কিনতে চাইবো না। সেটাকেই তাগুচি বলছেন লোয়ার লিমিট, আপার লিমিট এন্ড লেস ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ স্যাটিসফ্যাকশন লেভেলটা বায়ারের বা কাস্টমারের কখন। সো পাশের চিত্র একই ঘটনা যদি দেখতে পাচ্ছি যে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে এটা, এবং টার্গেট থেকে আমরা কতখানি দূরে আছি সেটাকে আমরা বলতেছি। তো এপাশে এবং এপাশে দুটোই কিন্তু কোয়ালিটি লস। সো এখন যদি আমরা এখানে চলে যাই, বলা হচ্ছে the common thinking around specification limit is that the customer is satisfied as long as the variation stay with the specification limit. So যত ভেরিয়েশন থাকবে তত, if the variation exceed the limits then the customer immediately feels dissatisfied. So if the specification limit divided satisfaction from dissatisfaction, for example যদি বলা যায় if the lower limit is 10 যেটা এবং আপার লিমিট ইজ 20, দেন দ্য মেজারমেন্ট শুড বি 19.9, কারণ 10 থেকে 19.9 এর ভিতরেই থাকবে, লিড টু দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন, হোয়াইল দ্য মেজারমেন্ট 20.1 উইল লিড দ্য কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। এর ওই যে 20 এর পরে গেলে কি কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, সেটাকেই তাগুচি সাহেব বলতেছেন যে এই লিমিটের বাইরে লোয়ার লিমিট এবং আপার লিমিটের আগে এবং পরে যেগুলো হয় সেগুলোই লস, এবং সেটাকে আমরা তাগুচি's লস ফাংশন বলছি। অর্থাৎ উই শুড কি raise our voice, you should focus on our specific target and target time specifically. ওকে, তাগুচি লস ফাংশন হলে একটু হলেও বোঝা গেছে। তারপরে আমরা যাব লস ফাংশনটা কেন বলছি, যে লিমিটের বাইরে আসলে লস হচ্ছে আমাদের, কারণ তখন কেউ কিনছে না, তাহলে সেটা তো অবশ্যই লসই, এবং আমরা যদি মোস্ট ডিমান্ডেবল কাস্টমার মিট করতে না পারি তাহলে সেটাও আমাদের লস। ওকে, গোল অ্যান্ড বেনিফিটস অফ কোয়ালিটি, কস্ট অফ কোয়ালিটি। গোল এবং বেনিফিটস আর কি বলবো, যে গোল কেন দরকার, যে
ফ্যাক্টরিতে তোমার কোম্পানি যখন এরকম তোমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে, আমরা কি করি সাধারণত, অডিটের দিন আসলেই একবারে যত কাগজপাতি আছে সবকিছু গোছাই টোছাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে থাকে। সো এরকম যদি অডিট হয়, তোমার যদি এরকম জবাবদিহিতা থাকে যে একটা ফেব্রিক যে নষ্ট হলো কেন হলো, বা এই ফেব্রিকের এই শেডটা এরকম আসে নাই কেন, এরকম যদি জবাবদিহিতা থাকে, তাহলে তুমি কি করবা? অত্যন্ত সতর্ক এবং কেয়ারফুল ভাবে কাজ করবা। সেজন্য কোয়ালিটি, কস্ট অফ কোয়ালিটির গোলটা খুবই ভালো, একাধারে সেটা কোয়ালিটি ইমপ্রুভ করতে সাহায্য করে এবং একাধারে সেটা কস্ট কমাতেও কিন্তু সাহায্য করে। যখন এই ধরনের কারেন্স গুলো ঘটবে বা এই ধরনের অডিটিং গুলো চালু হবে, তখন কিন্তু সহজেই আসলে কেউ একটা ফেব্রিক নষ্ট করতে চাইবে না বা ফল্টিয়ে, সবাই কেয়ারফুলি এবং সিনসিয়ারলি কাজ করবে। ওকে, তো এটার কিছু আরো কিছু রয়েছে, যেমন expose waste and other opportunities from investment will demand all employees that are action always contributing to the আমরা ওই যে একটা কথা পড়েছি না যে জিরো ডিফেক্টস, অর্থাৎ কোনো ডিফেক্টস হবে না। এই জিরো ডিফেক্টস কিন্তু এভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমরা অনেক ফ্যাক্টরিতে আছি যে কস্টেস, যে সিগমা, সিক্স সিগমা, তারপর লিন। আমরা সেদিন ওই যে ইয়েতে আমাদের একটা অনলাইন কার্যক্রম ছিল লিনের উপরে, তোমরা হয়তো অনেকেই করে থাকবে, কাইজান, সিক্স সিগমা। তো এগুলো সবই কোয়ালিটি কন্ট্রোল টুল, এবং কোয়ালিটি কন্ট্রোল টুল করতে গিয়ে কিছু কস্ট আছে এবং সেই সাথে বেনিফিটও আছে। ওকে, এটার কিছু লিমিটেশনও রয়েছে, যেমন বলা হচ্ছে দ্য বিগ ওয়ান বিং দ্যাট দ্য কোয়ালিটি কন্ট্রোল ডাটা itself does not lead to the improvement, so your quality control program এটা লিড টু ইমপ্রুভমেন্টে কিন্তু কোনো সাহায্য করছে না, and it is merely ascribed to your কারেন্ট পারফরমেন্স। অর্থাৎ তোমার কোয়ালিটি কিসে ইমপ্রুভ হবে সেটা তো প্রসেস জানে, প্রোডাকশন জানে, অর্থাৎ কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ হবে। কিন্তু কোয়ালিটি কন্ট্রোল কস্ট যেটা বলছে যে তোমার বর্তমান অবস্থাটা কি সেটা। সো স্টিল উই নিড টু অ্যানালাইজ ইউর প্রবলেমস এন্ড ডিটারমাইন দ্য রুট কজ এন্ড টেক দ্য অ্যাকশন ফিক্স দ্য প্রবলেম। কস্ট শুধু বলবে তোমাকে স্কোরবোর্ড অফ ইউর কারেন্ট পারফরমেন্স, যে কতখানি ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক আছে কিনা। অ্যানাদার লিমিটেশন কস্ট ইজ inability of the quantify the hidden quality cost of many expenses। তো এখানে কিছু হিডেন কোয়ালিটি কস্ট রয়েছে যেটা আসলে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি কস্ট অফ কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারে না। তো সেই হিডেন কস্টটা কি সেটা একটু জানা দরকার। হিডেন ফ্যাক্টরি বলা হচ্ছে যে হিডেন ফ্যাক্টরি ইজ অ্যান expansion or cost that develop in parallel of cost of quality, and it represents the percentage of organization total capacity of effort that is being used to overcome the cost of poor quality. So বলা হচ্ছে this can be include manufacturing operation, labor, time, resources dedicated to rework। মনে করো যে কি একটা অপারেটর একটু দেরি করেছে, তো একটু দেরি করার কারণে কি হয়েছে, এটা এই যে ডিলে হয়েছে, এটার কস্টটা আসলে কস্ট অফ কোয়ালিটি কিভাবে বের করবে, কিন্তু এটাও তো একটা লস। সো যেমন হচ্ছে কি যে অপারেশন ল্যাবর, টাইম এন্ড রিসোর্সেস ডেডিকেটেড টু রিওয়ার্ক, একটা কাজ আবার করতে হচ্ছে, রিপ্রসেসিং, রিইনস্পেকশন, it could include the space and hardware and dedicated to non-conforming products. So it can be designed hidden labor cost similar to the example above, all sorts of engineering who must dedicate their time and correcting problems and dealing with poor quality। মনে করো একটা শেড ঘুরছে ঘুরছে ঘুরছে, এটাও তো সমস্যা। So effectively hidden cost represent the cost and expended things right of the second time। So এই ধরনের কিছু হিডেন কস্ট রয়েছে, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে হিডেন কস্ট। লং সেট আপ টাইম, মনে করো একটা মেশিন সেট আপ করা হচ্ছে, লস্ট স্কেলস, তারপর লস্ট কাস্টমার, ওই যে গুডউইল চলে যাচ্ছে, লস্ট অফ গুডউইল, লিগাল ফিস, এক্সপেন্ডিচার, অনেকগুলো মোটামুটি দেওয়া রয়েছে যেগুলো সাধারণত লেবার লসেস। মনে করো একটা ভালো লেবার চলে গেছে তোমার ফ্যাক্টরি থেকে, তো এটার কস্টটাকে তুমি কিভাবে অ্যানালাইসিস করবে বা কিভাবে ইনক্লুড করবা, সেটা আসলে এই হিডেন কস্টের মধ্যে চলে আসে। সেটারও তো তারও তো একটা ভ্যালু আছে, তাই না? ওকে, সর্বশেষের দিকে আমরা চলে এসেছি লেকচারের, একটা বহুল প্রচলিত আইসবার্গ মডেল। কিছুদিন আগে দেখছিলাম সবাই এটা নিয়ে অনেক মাতামাতি করছে। তো কস্ট অফ পোর কোয়ালিটির আইসবার্গ মডেলটা আমরা একটু দেখি। যে আইসবার্গ মডেলের কথা হচ্ছে যে উপরের দিকে অল্প একটু থাকবে, নিচের দিকে অনেকগুলো কারণ থাকে সাধারণত, সেটাকে আইসবার্গটা যদি পানিতে থাকে এরকম দেখায়। তো আমার কোস্ট অফ পোর কোয়ালিটির আইসবার্গ মডেলটা কি বলা হচ্ছে, মেইনটেনেন্স এন্ড সার্ভিস, রিজেক্টস, রিওয়ার্ক, স্কার্প, ওয়ারেন্টি ক্লেমস, এডিশনাল লেবার আওয়ার্স এক্সেট্রা। এটা উপরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কেন ঘটতেছে সেটার অনেকগুলো কারণ রয়েছে, যেমন কস্ট অফ কাস্টমার এক্সপেন্ডিচার, এক্সেস ইনভেন্টরি, কোয়ালিটি অডিটস, হ্যাঁ মোটামুটি। সো এই যে কারণগুলো, এগুলো হচ্ছে বেসিক, এগুলোর এই বেসিক কারণগুলোর নিচে
অসংখ্য কারণ রয়েছে, যেটাকে আমরা অল্প কথায় প্রকাশ করছি। সেটাকেই যে আইসবার্গ থিওরি মডেল বা এভাবেই প্রকাশিত হয়েছিল, যে তিনি লিখতেন যে সম্ভবত নভেল বা নাটক লিখতেন, যেখানে উম, অল্প অর্থাৎ বেশি কথাগুলো অল্প কথায় প্রকাশ করতেন, অর্থাৎ এক কথায় সংক্ষেপে প্রকাশ পায় এরকম। সো সেটাই আসলে আইসবার্গ থিওরির মূল কথা, এবং এখানে পোর কোয়ালিটির জন্য আইসবার্গ থিওরিটা দেওয়ার চেষ্টা করেছি আমি, যে opportunity and cost, self improvement, program cost, lost quality, etc. সো সর্বশেষ আমাদের দুজনের দুটো বাণী পড়ে আজকে আমরা শেষ করব কোয়ালিটি গুরুর। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন জোসেফ এম জুরান, তিনি বলছেন যে ম্যানেজার্স এন্ড ওয়ার্কার স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ থিংস বাট সিনিয়র লিডার্স স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ মানি। ডেফিনেটলি খুবই সত্য। and always and translate things into the money and quality সব সময়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন an ounce of prevention is worth of a pound of cure, মানে 1 আউন্স প্রিভেনশন, যদি প্রিভেনশন আমরা নেই তাহলে সেটা একটা পুরো পাউন্ড, 1 পাউন্ড, 1 আউন্স থেকে পাউন্ড অর্থাৎ 1 গ্রাম থেকে যদি প্রিভেনশন নেই সেটা 1 কেজির কিউর দিবে আমাদেরকে, এটাই বলা হচ্ছে। সো টুডেস লেকচার ইজ অ্যাবাউট দ্য কোয়ালিটি, কস্ট অফ কোয়ালিটি। আজকে লেকচারটা এখানেই শেষ, আমরা একটু রিভিউ করে শেষ করে দিব। তো প্রথমেই চলে আসবো আমরা প্রথমে লেকচারের, সেটা ছিল কস্ট অফ কোয়ালিটি। প্রথমে আমরা বিভিন্ন মনীষীদের কথা পড়েছি কস্ট অফ কোয়ালিটি নিয়ে, যেটার আমরা জোসেফ এম জুরান সর্বপ্রথম এটা শুরু করেন, এবং পরবর্তীতে আমাদের আরমান্ড ফিয়েংবাম সেটাকে আরো এক্সপ্লেইন করেন। তো কস্ট অফ কোয়ালিটি বলতে বোঝাচ্ছে যে কটা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে যে সমস্ত কস্ট হয়, সেটা দুই প্রকার: গুড কোয়ালিটি প্রোডাক্ট কস্ট, ব্যাড কোয়ালিটি অর্থাৎ পুর কোয়ালিটি প্রোডাক্ট কস্ট। গুড কোয়ালিটি প্রোডাক্ট কস্টের ভিতরে রয়েছে অ্যাপ্রাইজাল কস্ট এন্ড প্রিভেনশন কস্ট, দেন পুর কোয়ালিটি কস্টের ভিতরে রয়েছে আমাদের ফেইলিউর কস্ট এন্ড ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফেইলিউর কস্ট। তো প্রিভেনশন কস্ট কোন একটা প্রসেসের যেন কস্ট, প্রিভেনশন বলতে কোয়ালিটি ইনশিওর করতে কিছু প্রিভেনশন মূলক কাজকর্ম করতে হয় সেটার জন্য কস্ট, এবং অ্যাপ্রাইজাল কস্ট বিশেষ করে অডিটিং, তারপর সার্টিফিকেশন, এগুলোর জন্য অ্যাপ্রাইজাল কস্ট প্রয়োজন। দ্বিতীয়ত ইন্টারনাল ফেইলিউর, ভিতরের দিকে মেশিন নষ্ট হয়, কাপড় নষ্ট হয়, ফেব্রিক চলে যায়, এটার ইন্টারনাল প্রোডাকশনের সাথে রিলেটেড। এবং বাইরে ফ্যাক্টরি থেকে বাইরে যখন শিপমেন্ট হয়ে যায় তখন আবার কিছু কিছু ফেরত আসে, যেটা আমাদের জন্য আসলে কাস্টমার কমপ্লেইন, যেটাকে আমরা এক্সটার্নাল ফেইলিউর বলছি। সেখানে যাওয়ার কস্ট, আসার কস্ট ইত্যাদি ইনক্লুড হয়ে থাকে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। জোসেফ এন জুরান পোর কোয়ালিটির জন্য কিছু টার্মস তিনি বলেছেন, কস্টের কথা বলেছেন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাগুচি লস ফাংশনটা বলা হচ্ছে উইথিন লিমিটের ভিতরে আমাদের লস হবে, যত ডে যাবে আসলে আমাদের ভ্যালুটা লেস হওয়া শুরু করবে। গোল কিছু ছিল, কিছু লিমিটেশন ছিল, হিডেন ফ্যাক্টরি কস্ট, এবং সর্বশেষ যেটা ছিল কস্ট অফ আইসবার্গ মডেল অফ পোর কোয়ালিটি দিয়ে শেষ। ওকে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের মাইক্রোফোন গুলো অন করো, and let's talk with me. Have any problem, then we should discuss about it. ওকে, তো আজকের লেকচার কি বোঝা গেছে, বা এতটুকু হলেও বোঝা গেছে যে কস্ট অফ কোয়ালিটিটা আসলে কি? জি স্যার, বুঝতে পারছি। যে এই কস্ট সহজ লেকচার, যে ফ্যাক্টরিতে কিন্তু এটা কিন্তু প্রোডাকশনের সাথে না, যে ডাইস কেমিক্যাল সেটার কস্ট তো আছেই আমাদের, তাই না? কিন্তু জি একই স্যার। সাথে এই কোয়ালিটিটা ইনশিওর করতে আমাদের যে চেক করতে হয়, অডিট করতে হয়, এগুলো কিন্তু দরকার, না হলে কিন্তু কার কোনো বক্তব্য আছে? স্যার, আপনি যে ফাইলগুলো বানান, ওগুলা কি কোনো বই থেকে বানান? কোনো বই আছে আপনার কাছে পিডিএফ এই হ্যাঁ, সাবজেক্টে? আমার কাছে বই আছে। দেখো এখন তো ইন্টারনেটের যুগ, আমি আসলে রিসার্চ পেপার নামাই কিছু, তারপর কিছু বই আছে, কিছু ইন্টারনেট থেকে, সবখান থেকে এই ভাস্ট, সাবজেক্টের উপরে এগুলো কি কোনো চাইলে বই তোমরাও দেওয়া খুঁজে যাবে পাবো। স্যার আমাদের? হ্যাঁ, কিছু শীট আমি নামিয়েছি, সেগুলো তোমাদের দিতে পারি, গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দেবো আমি। জি স্যার, একটু দিয়েন কাইন্ডলি। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিব। স্যার আমি তো স্যার পরীক্ষা সাবমিট করতে পারিনি, সাবমিট কেন জানি স্যার হয় না। পরীক্ষা সাবমিট করতে পারো নাই? কখন পরীক্ষা না দিতে স্যার, গেছো? কেন হবে? এখনো তো আছে, সমস্যা স্যার নেই। নয় স্যার, এই 3টা 20-এ স্যার সাবমিট হয়নি স্যার।
আমি তো স্যার একটু অফিসে ছিলাম স্যার, অফিস থেকে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। তোমাদের জন্য কি করতে পারি? আমি তো ক্লোজ করি নাই, এখনো ওপেন আছে, তো তুমি তো সাবমিট কিন্তু করতে স্যার পারো এখন। সাবমিট হইতেছে কেন না, সাবমিট হবে না? বুঝতেছি না স্যার। তাইলে তো ঝামেলা আছে। দেখো, সবারই যখন সাবমিট হয়েছে তার মানে তোমার হচ্ছে না, মানে কিছু তো ঝামেলা আছে, তাই না? জি স্যার। ইন্টারেস্টেড হয় না। নিয়ম হচ্ছে দেশের বাইরে যেটা করে যে টিচার মানে সুপারভাইজার প্লাস স্টুডেন্টস মিলে জয়েন্ট একটা পাবলিকেশন করে। সেখানে স্টুডেন্টদের নামগুলো আগে থাকতে পারে, সুপারভাইজার নাম পরে, অথবা সুপারভাইজার নাম এক নম্বরে দিয়ে দেন স্টুডেন্টদের নাম থাকতে পারে। তবে দেশের বাইরে যেটা করে সেটা হচ্ছে যে মানে নিয়ম অনুযায়ী হচ্ছে তোমার শেষের দিকে যাদের নাম থাকে তাদের ভ্যালুটা বেশি থাকে। বাংলাদেশে উল্টা, বাংলাদেশে মনে করে যে এক নম্বরে নাম থাকলে মনে হয় ভ্যালু বেশি, আর দেশের বাইরে হচ্ছে শেষের দিকে নাম থাকলে ভ্যালু বেশি, যত শেষে তত ভ্যালু বেশি। তো এটা করতে পাবলিকেশন করতে তোমার কিছু টাকা খরচ হয়। আর ওয়ার্ল্ডের কিছু রিনাউন্ড জার্নাল আর সমস্ত জার্নালে পাবলিকেশন করতে টাকা লাগে না, কিন্তু তোমার অনেক সময় লাগে, প্লাস হচ্ছে তোমার কাজের ওয়েট অনেক বেশি হইতে হবে। আদারওয়াইজ ওগুলা তোমার বছরের পর বছর রাখবে, ঘুরবে, পাবলিশার হবে না। আর তুমি ইউএস এর কিছু কিছু জার্নাল আছে, মনে করো তোমরা 3 জন যদি কাজ করো একটা, হ্যাঁ, এক্ষেত্রে 7, 8 বা 10 হাজার টাকা হইলে মোটামুটি মোটামুটি জার্নালে দেওয়া যায়। এক একজনের 2,000 আর 1,000 টাকা করে খরচ হবে। সুপারভাইজার করলে বললে সুপারভাইজার সবকিছুর ব্যবস্থা করে দেবে। তো একটা এরকম ইন্টারন্যাশনাল জার্নালে যদি তোমার একটা পাবলিকেশন থাকে তোমার ক্যারিয়ারের জন্য ভালো, যেমন একটা পাবলিকেশন বা আমারটা লেখা আছে। যেমন আমাদের যারা টিচিং এরা থাকে তাদের মানে একটা টিচার কত মানে বড় টিচার বা কেমন কোয়ালিফাইড টিচার সেটা ডিপেন্ড অন হচ্ছে তার কটা পাবলিকেশনস আছে, কটা রিসার্চ আর্টিকেল আছে। হুম এটা দিয়ে হচ্ছে তাকে জাজ করা হয়। যার যত বেশি পাবলিকেশনস আছে, রিসার্চ আর্টিকেল আছে, ভালো ভালো জার্নালে আছে, তাকে ভালো টিচার বলা হয়। ঠিক আছে। আর বাংলাদেশে তো সেটা না, বাংলাদেশে তো হলো স্টুডেন্টের কাছ থেকে শুনে টিচার কেমন, যদি স্টুডেন্টদের মনের মতো টিচার হয় তাহলে ভালো টিচার। ঠিক আছে। তো যাই হোক, প্রজেক্ট হচ্ছে এটাই। এখন তোমাদের স্পেসিফিক কোনো কিছু জানা থাকলে বলতে পারো, প্রজেক্ট রিলেটেড যদি আরো কোনো কারো কোনো কোশ্চেন থাকে। স্যার, সুপারভাইজার থেকে আমি চুজ দিতে কি ভার্সিটি অথরিটি আমাকে দিবে তো? না, এটা হচ্ছে তুমি যদি চাও এবং তোমার সুপারভাইজার যদি তোমাকে নিতে চায়, আপনার আন্ডার করতে চাই, আপনি একটু যদি আমাদের এই গ্রুপটাকে একটু কথা বলেন, তাহলে সুপারভাইজার হচ্ছে আমাদের যে কমিটি আছে, কমিটির সাথে কথা বলবে, কথা বললে আমরা ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে যদি এমন হয় যদি একজন সুপারভাইজারের কাছে অনেক বেশি হয়ে যায়, তাহলে সুপারভাইজার নিজেই নিতে চাইবে না আর কি। জি স্যার, বুঝতে পারছি। তোমাদের যদি আমাদের পার্সেন্টেজ তো আরো কম স্যার। তোমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে একটাতে 45 আর ল্যাবে 46, অথচ তোমাদের অ্যাটেন্ডেন্স 25, 30, 29 এরকম থাকে গুগল ক্লাসরুমে। অ্যাটলিস্ট গুগল ক্লাসরুমে তো সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারে, তাহলে তার প্রবলেম হয় না। বললাম যে তুমি বাস্তবে ক্লাস করতে তোমার একটু প্রবলেম হয় লাইভে, হয়তো বা কেউ বিজি থাকে, কিন্তু গুগল ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দেওয়া তো আর খুব একটা বড় কিছু না। জি স্যার, একটা অ্যাটেন্ডেন্স দিতে 1 মিনিটও সময় লাগে না। তো এইটা দিয়ে দিলেও তো সে অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, তা তো অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো ভালো।
এটা বলে। হ্যাঁ? আশরাফুল, জি স্যার। একটু মনোযোগ দিয়ে একটা কথা শোনো। জি স্যার, বলেন স্যার। তোমাদের ক্লাস টেস্ট বাকি, তোমাদের ল্যাব ফাইনাল বাকি, ল্যাব ফাইনালের ভাইবা বাকি। ওকে, তো সেকশন এ, সেকশন সি আর সেকশন ডি, এই তিনটা গ্রুপের সাথে আমি ক্লাস নেই। সো সেকশন এ আর সি তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমার প্রস্তাবে রাজি হয়েছে যে তোমাদের ক্লাস টেস্ট, ল্যাবের ভাইবা এবং ল্যাব ফাইনাল এক্সাম, এর জন্য আমরা একটা ডেট ফিক্সড করছি, যেহেতু তিনটাকে একই সাথে নিতে হবে কমন স্লট। সেটা হচ্ছে আগামী শুক্রবার 11 তারিখ শুক্রবার রাত 9টা থেকে 10টার মধ্যে এই তিনটা এক্সাম হবে। তিনটা সেকশনই স্যার। হ্যাঁ, স্যার বুঝলি না স্যার? তো আমার কথা বুঝছো স্যার আশরাফুল? আমার কথা কি বুঝতে পারছো? স্যার, স্যার আবার বলুন স্যার। স্যার বুঝতে পারি নাই স্যার, লাস্টে শোনা যায় না। আবার বলেন স্যার। আগামী 11 তারিখ 11 তারিখ 11 তারিখ 9টা পর্যন্ত তো সমস্ত ক্লাস থাকে, তাই না? 9টার পরে 9টা থেকে 10টার মধ্যে আমাদের ক্লাস টেস্ট হবে, ল্যাব ফাইনাল এক্সাম হবে এবং ল্যাবের ভাইবা হবে। এখন ফরম্যাটটা আমি বলে দিচ্ছি, তুমি একটু লেখো। এখন দেখো যে তোমার ল্যাব পরীক্ষার রাত জন্য 9টা থেকে 10টা। হ্যাঁ হ্যাঁ, রাত 9টা থেকে 10টা এই সময়ের মধ্যে। আশরাফুল, জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন, শুনতেছি স্যার। মনোযোগ দিয়ে শোনো, কারণ ল্যাবের জন্য তোমাকে কি কি পড়তে হচ্ছে? প্লেন, টুইল, শাটিন, রাইট? আশরাফুল, জি স্যার। প্লেন, টুইল, শাটিন। ভাইবার জন্য প্লেন, টুইল, শাটিন পড়তে হচ্ছে। সো আমি চাইতেছি যে এই প্লেন আর টুইলের মধ্যেই তোমাদের ক্লাস টেস্টটা হবে, যেটা তোমরা আগে দেও নাই। তো একই সিলেবাসের মধ্যে তোমাদের তিনটা পরীক্ষা হয়ে যাবে, যাতে একবার প্রিপারেশন নিলেই তোমাদের তিনটা পরীক্ষা তোমরা ইজিলি দিতে পারো। তাহলে সিলেবাসটা একটু লিখে নাও। ক্লাস টেস্টের জন্য হচ্ছে প্লেন আর টুইল। ক্লাস টেস্টের জন্য প্লেন আর টুইল, মার্ক থাকবে 15। আর ল্যাবের আর জন্য হচ্ছে 5, প্লেন টুইন সেটিং। হ্যাঁ, আর আমি একটু আস্তে আস্তে শেষ করি। আর ক্লাস টেস্টের মার্ক থাকবে 15। ক্লাস টেস্টে একটা ক্লাস টেস্ট, একটা অ্যাসাইনমেন্ট নেয়ার কথা, বাট আমি অ্যাসাইনমেন্টটা নিব না, আমি 15 মার্কের একটা ক্লাস টেস্ট নিব
আর 5 মার্ক হচ্ছে হাতে থাকবে। ওই 5 মার্ক হচ্ছে তোমাদের যার যার পারফরমেন্স, ওই অনুযায়ী ওই 5 মার্ক থেকে মার্ক ইনপুট হবে। ওকে, স্যার। এখন এই 15 মার্কের জন্য 15টা কোশ্চেন থাকবে, টাইম থাকবে 15 মিনিট। জি স্যার, ক্লাস 15টা টেস্ট। হ্যাঁ, ক্লাস টেস্ট বুঝতে পারছো? স্যার টাইমটা আর 5 মিনিট বাড়িয়ে দেবেন স্যার। না না না, এখানে অনেক পরীক্ষা আছে। 15 মিনিট খুবই ইজি কোশ্চেন হবে। 15 মার্ক, 15 মিনিট, 15টা কোশ্চেন। এটা হবে শুরুতে 9টা বা 9টা 5-এ স্টার্ট হবে। এরপরে এই পরীক্ষা শেষ হওয়ার পরে 5 মিনিট গ্যাপ। এরপরে শুরু হবে ল্যাব ভাইবা। ভাইবার জন্য, ল্যাবের ভাইবার জন্য 15টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 মার্ক। টাইম থাকবে 15 মিনিট, অর্থাৎ 30 মার্কের পরীক্ষা, 15টা কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্ক করে থাকবে, টাইম থাকবে 15 মিনিট। এইটার সিলেবাস হচ্ছে প্লেন টুইল 13, যেহেতু ল্যাব। এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে আবার 5 মিনিট গ্যাপে শুরু হবে ল্যাব ফাইনাল এক্সাম। ল্যাব ফাইনাল এক্সামের জন্য তোমাদের সিলেবাস হচ্ছে প্লেন টুইল 13 এবং কোশ্চেন থাকবে 20টা, প্রত্যেকটা 2 মার্ক করে 40 মার্ক। আশরাফুল, তুমি কি সবগুলা পয়েন্ট বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে- আমি বলবো স্যার আবার, আপনি হ্যাঁ, তুমি একটু বলো যে ঠিক আছে কিনা, ঠিকভাবে লিখছো কিনা। স্যার ক্লাস টেস্ট তো কি আমাদের স্যার ওই 9টা থেকে আগামী হ্যাঁ, সপ্তাহে? হ্যাঁ, আগামী প্রথমে শুক্রবার বলো। আগামী শুক্রবার ওই রাতে 9টা থেকে ক্লাস হ্যাঁ, টেস্ট। রাত 9টা থেকে 10টা, মানে সব ক্লাস শেষ হওয়ার পরে। স্যার এটা কি তখন ল্যাব প্রথমে ফাইনাল, ক্লাস টেস্ট, তারপরে হচ্ছে স্যার ওই ভাইবার, ল্যাবের জন্য ভাইবা 15টা, তারপরে ল্যাব ফাইনাল 20টা বসে। হ্যাঁ, আর ল্যাব ফাইনাল আর ভাইবার জন্য সিলেবাস হচ্ছে যে 5টা ল্যাব এক্সপেরিমেন্ট আছে ওইগুলো যা যা কভার করে, প্লেন টুইল 13, এই 3টা কভার করে না, জি স্যার। এটা হচ্ছে সিলেবাস। আর ক্লাস টেস্টের জন্য সিলেবাস হচ্ছে প্লেনার টুইল। তাহলে এই হচ্ছে কথা। আগামী শুক্রবার 11 তারিখ রাত 9টা থেকে 10টা। কেউ যদি মিস করো, সেকেন্ড টাইম আর দেওয়ার কোনো অপশন নাই। স্যার হ্যাঁ বলো। আপনি তো আগে যখন প্রথম যখন আমাকে বলছিলেন, তখন বলছিলেন ভাইভাতে কোশ্চেন 15টা 30 মার্ক। হ্যাঁ, তাই তো। এখন তো বললেন 15টা 15 মার্ক, ওইটা তো ক্লাস টেস্টের কথা বলছি। আর ভাইভাতে 15টা 30 মার্ক। হ্যাঁ, ভাইভাতে 15টা 30 মার্ক, আর ফাইনালে 20টা 40 মার্ক। 40 মার্ক। জি স্যার, এটাই বলছিলাম। ঠিক আছে স্যার। ঠিক এটা আছে? কি মৌখিক হবে স্যার? না না না, এমসিকিউ। স্যার ক্লাস টেস্ট তো ল্যাবের জন্য না, থিওরির জন্য। ক্লাস টেস্ট হচ্ছে থিওরির জন্য। সবগুলা ওই দিনই হবে। হ্যাঁ, ওই দিনই হবে। একই সিলেবাসের উপরে পড়লেই তোমার 3টা পরীক্ষা হয়ে যাচ্ছে। না স্যার, আমি বলছি যে আমি ল্যাবে করছি না, আমি থিওরি করছি। তুমি থিওরির স্টুডেন্ট? জি স্যার। তাহলে তুমি শুধুমাত্র 9টা থেকে 9টা 20-এর মধ্যে তোমার ক্লাস টেস্ট হবে। জি স্যার। ওই ক্লাস টেস্টটা দিবা শেষ। হ্যাঁ, আর ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে প্লেনার টুইল। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে আশরাফুল, তাহলে আজকে আমরা শুরু করি। স্যার যাবো না নাকি? কেউ কিছু বললা? স্যার এই ল্যাব ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য স্যার অ্যাডমিট কার্ড কি শো করতে হবে স্যার? না আচ্ছা, একটা কথা বলি যে অ্যাডমিট কার্ড, যেহেতু আমার থিওরি পরীক্ষা হবে, রাইট? স্যার থিওরি পরীক্ষাতে তোমরা যারা অ্যাডমিট শো করতে পারবা, তাদের মনে করো যে ল্যাবের পরীক্ষাতে আর কোনো ঝামেলা থাকবে না। বুঝতে পারছো? এর জন্য ল্যাব পরীক্ষায় দিতে হবে না, বাট থিওরি পরীক্ষার সময় যারা যারা শো করতে পারবা তাদের ল্যাবে কোনো প্রবলেম হবে না। এটা পর ঠিক করবো। বুঝতে পারছো?
স্যার আমাদের যে হ্যাঁ ফাইনালের জন্য যে অ্যাসাইনমেন্টটা নেবেন, ফাইনালের জন্য অ্যাসাইনমেন্ট নেবেন না? ওটা হ্যাঁ কি অ্যাসাইনমেন্ট দিব 10 মার্কের একটা। ওটা কি পরীক্ষা ওইটা তো পরীক্ষার আগের দিন দিয়ে দিব। পরীক্ষার আগে দিন দিবেন না? না ঠিক আছে। তোমাদের কয়েক কয়েক সেকশনে স্টুডেন্ট বলছে যে স্যার আর একদিন যদি আগে দিয়ে দেন তাহলে ভালো হয়। দেখি একদিন বা 2 দিন আগে আমি দিয়ে দিব এটা। অনেক স্যার তো আমাদের এখনই দিয়ে দিতেছে স্যার। এখন দিয়ে দেওয়া এটা হচ্ছে অথেন্টিক না বিষয়টা। আগামী শুক্রবার ক্লাস নেওয়ার পরে বলে দিব যে কবে দিব। ঠিক আছে? স্যার ওকে। তাহলে আশরাফুল, আমরা গত ক্লাসগুলোতে এই 5টা ডিজাইন করছিলাম। এই 5টা ডিজাইনের মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বলতে পারো, সেগুলো আগে করব, তারপর আমরা নতুন ডিজাইন শুরু করব। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, এক এক করে আমি সলভ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে তার মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলো, আর যার কথা বলার প্রয়োজন নাই তারটা মিউট করে রাখো। স্যার আমরা তো প্লেন ডিজাইন করছি স্যার, তো প্লেনের মধ্যে তো স্যার অনেক প্রকার ফেব্রিক আছে, হ্যাঁ যেরকম স্যার পপলিন, সিটিং, ক্যানভাস, হুম এগুলো তো স্যার হুম ব্র্যান্ড। হুম স্যার সবগুলোই তো প্লেন, তো এখন হুম। মানে কিভাবে বুঝবো ফেব্রিকটা দেখলে যে এটা ক্যানভাস বা পপলিন বা ভয়েল? সবই তো স্যার এখন ওয়ান বাই ওয়ান প্লেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওইখানে একটা কনস্ট্রাকশন লেখা থাকে, যে মনে করো ইপিআই পিপিআই এবং কাউন্ট। ইপিআই পিপিআই কাউন্ট এইটার উপরে ডিপেন্ড করে অনেক ফ্যাব্রিককে পপলিন, ক্যানভাস এই নামে ডাকা হয়। তোমার কাছে কি আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্টাইজার এই বইটা আছে? না স্যার। যদি এই বইটা না থাকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তারও আমি একটু এটা একটু বের করে নেই। দু এক মিনিট লাগতে পারে ওপেন হইতে, একটু ওয়েট করো তোমরা। বললাম ধরলেন না। একটা মিস করেছি মানে ভাই, যার প্রয়োজন নাই সে মাইক্রোফোনটা ভাই মিউট করে রাখেন ভাই। এই নম্বরে ফোন দিছি 73 ফোন দেবো কেমনে রে ভাই, আমি তো ফোন দিই নাই। কেমনে বাবলু ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করে নেন। শ্রাবল ভাই, আচ্ছা, যে কোশ্চেনটা করছিলা সে একটু দেখো, যে তোমার কথা হচ্ছে সবই তো প্লেন স্ট্রাকচার, বাট নামগুলা কেন চেঞ্জ হচ্ছে একটু লক্ষ্য করো। এরকম কিছু বেসিক বৈশিষ্ট্য থাকে, যেমন যেমন গ্যাবার্ডিন। গ্যাবার্ডিন একটু লক্ষ্য করো যে 110 ইপিআই 51 পিপিআই, আর কাউন্ট হবে 20 থেকে 16, আর ফ্যাব্রিকের উইথ থাকবে 56। যদি এরকম কনস্ট্রাকশনের হয় তাকেও আমরা গ্যাবার্ডিং বলতেছি। আবার এখানে দেখো আরেকটা কনস্ট্রাকশন আছে, তাকেও গ্যাবার্ডিং বলতেছি। অর্থাৎ গ্যাবার্ডিং ফ্যাব্রিকের মধ্যেও দেখো অনেকগুলা, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। গ্যাবার্ডিং ফ্যাব্রিকের মধ্যে অনেকগুলা কনস্ট্রাকশন আছে, যে এই কনস্ট্রাকশনের মধ্যে থাকলে আমরা তাকে গ্যাবার্ডিন বলবো। এরপরে দেখো যে টুইলের মধ্যে দেখো যে স্ল্যাব টুইল, হেরিংবোন টুইল, টিসি টুইল, এই বিভিন্ন নাম আছে। একটু দেখো ক্যালিকো, পপলিন। যে পপলিন আমরা কাকে বলবো? তোমার কথাটা ছিল এইটা, তাই না?
জি জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো যে যার ইপিআই হবে 64 আর পিপিআই থাকবে 58 আর ওয়ার পার ওয়েব সরি এই যে ইপিআই হবে 104 আর পিপিআই হবে 81 আর ওয়ার পার ওয়েবটের কাউন্ট হবে 30 আর ফ্যাব্রিকের উইথ থাকবে 57 বা 58 মধ্যে। যদি এরকম কনস্ট্রাকশনের প্লেন ফ্যাব্রিক হয় তবে তাকে আমরা কি বলবো? পপলিন। তো পপলিনের আরো কয়েকটা ধরন আছে দেখো, যে 30-30 ইপিআই পিপিআই এটা পপলিন, আবার 40-40 ইউজ করেও পপলিন তৈরি করা হয়। যদি 40 কাউন্টের ইয়ান ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ইপিআই পিপিআই রেঞ্জটা এরকম দিব। আবার এখানে দেখো আবার প্লাই ইয়ানও ইউজ করে অনেক সময়, সেই ক্ষেত্রে আবার কনস্ট্রাকশনটা এরকম হবে। তাহলে একটা কথা হচ্ছে যে কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিকের ব্র্যান্ড নাম। চিন্তা করো সবগুলাই প্লেন, বাট এগুলোর মধ্যে জাস্ট কনস্ট্রাকশনটা হচ্ছে ডিফারেন্ট। ফ্যাব্রিক স্পেসিফিকেশন বা কনস্ট্রাকশন যেটাই বলো না কেন, এইটা ডিফারেন্টের কারণে ফ্যাব্রিকের কোনোটা ক্যালিকো নাম হচ্ছে, কোনোটা পপলিন নাম হচ্ছে। বুঝতে পারছো তুমি আমার কথা? এই যে এখানে দেখো তোমার আরেকটা ছিল যে ক্যানভাস, যে ক্যানভাস যদি এই কনস্ট্রাকশনের মধ্যে তৈরি হয় তাকে আমরা বলতেছি ক্যানভাস ফ্যাব্রিক। আচ্ছা, যে আমাকে কোশ্চেনটা করছিল তার নামটা কি? হ্যালো, স্যার আবার বলো একটু। মোস্তাকিম স্যার। মোস্তাকিম। আচ্ছা, মোস্তাকিম বলতেছি, তুমি কি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো? জি স্যার পাইছি, তবে এটা ওই ইয়াটা দিয়ে দিলে আমার একটু মানে খুব ভালো হতো আর কি। আচ্ছা, তুমি আরেকটা জিনিস দেখো, আরো একটা জিনিস তোমাকে দেখাচ্ছি যে এর বাইরেও কিছু বিষয় আছে, একটু দেখো। যে তুমি যদি চাও ফ্রি টাইমে আমার কাছে চাইও, আমি এটা তোমাকে দিব। হ্যাঁ, ফ্যাব্রিক ইউজড ইন অ্যাপারেল সেক্টর, যে কি কি ফ্যাব্রিক আমরা অ্যাপারেল সেক্টরে ইউজ করি। তার মধ্যে দেখো যে ফ্যাব্রিক বেসড অন প্লেন উইভ, প্লেন উইভের উপরে ডিপেন্ড করে যে সমস্ত ফ্যাব্রিক গুলো আছে, যে জিওরগেটি, শিফন, ভয়েল। যে শিফন কাকে বলে এখানে তার ডিটেলস বর্ণনা দেয়া আছে, যে কোন ফ্যাব্রিকটাকে আমরা শিফন বলবো বা কোনটাকে আমরা ভয়েল বলবো। ভয়েল হইতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এখানে ডিটেলস লেখা আছে। এরপরে অর্গান্ডি আছে, এরপরে যে স্যার এই বইটা কি আমাদের দেওয়া যাবে? এই বইটা হচ্ছে তুমি নীলক্ষেত কিনতে পাবা, সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্টাইজার। বইটার নাম একটু লিখে রাখো, আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্টাইজার। এই বইটা তুমি পাবা। ওইখানে সমস্ত কালার প্রিন্ট করা আছে সবগুলা, তুমি সবকিছু দেখলেই মোটামুটি ভালোভাবে বুঝতে পারবা। শাহ আলিমুজ্জামান বেলাল, বেলাল স্যারের লাল বই, এটা বললেই সবাই চিনে, বেলাল স্যারের লাল বই। তারপরে ক্যামব্রে, টাফেটা, সব ধরনের ফ্যাব্রিক, মাদ্রাস, চিজ ক্লথ, গজ, নিনো, ক্যালিকো। এই যে দেখো ক্যালিকো, ক্যামব্রিক, বিভিন্ন ফ্যাব্রিকের মসলিন কাকে বলে, ফ্লানেল কাকে বলে, পপলিন কাকে বলে, এই সবগুলা বৈশিষ্ট্য এই 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 বৈশিষ্ট্যগুলা পড়বা আর কনস্ট্রাকশন গুলা দেখলেই তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো জি মোস্তাকিম? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা মোস্তাকিম, তাহলে এখন আমরা যেহেতু আজান দিয়ে দিছে, নামাজের জন্য একটু ব্রেক নিয়ে নেই। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, নামাজ পড়ে এসে আবার শুরু করতেছি আমরা। নামাজের জন্য ব্রেক।
ভাই ভাই আপনারা কি ভাই মাইক্রোফোনটা মিউট করতে জানেন না? ওকে, ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা শুনতে পাচ্ছ আমাকে? স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আজকে আমরা নতুন ডিজাইন থেকে শুরু করব। এই ডিজাইনের নাম হচ্ছে শেফার্ড চেক প্যাটার্ন। এই ডিজাইনটার নাম হচ্ছে শেফার্ড চেক প্যাটার্ন। এটা করার জন্য আমাদেরকে টু আপ টু ডাউন টুইল চিন্তা করতে হবে। টু আপ টু ডাউনের টুইলের রিপিট কত? কেউ একজন বলো তো। 16 স্যার। 16, গুড। টু আপ টু ডাউন টুইলের রিপিট হচ্ছে আমাদের 16। তাহলে আমরা টু আপ টু ডাউন টুইলটা করে নেই। ওকে, তাহলে এইবার এখানে বলো, আরেকজন বলো যে আমাদের কালার অর্ডারের রিপিট কত হবে? বলো, কালার অর্ডারের রিপিট কত হবে? স্যার 64 রিপিট ইউনিট অনুযায়ী। 64 কে বললা? স্যার মোস্তাকিম। মুস্তাকিম। আর কেউ জি স্যার। কিছু বলবা? আশরাফুল। রিপিট ইউনিট অনুযায়ী স্যার ওটা। আশরাফুল, জি স্যার। কত হবে রিপিট? কালারের রিপিট কত হবে? বেশি হবে স্যার। কত হবে? বেশি। আচ্ছা, একটু দেখো, তোমাদের এই কনফিউশনটা দূর করে দিচ্ছি। এখানে 6টা সুতা কালার হবে, 6টা ফাঁকা থাকবে। তাহলে মোট সুতা কয়টা? 12টা। 12টা। 12টা ওয়ার্পে, 12টা ওয়েফটে। তাহলে 12 × 12 কত হয়? 144 স্যার। 144। 144। তো 64 হবে না। মুস্তাকিম, বুঝতে পারছো? জি স্যার। মুস্তাকিম কি ফেব্রিক নিছো মেজর? কি? তুমি কি ফেব্রিক নিছো মেজর? না না, আমার ওয়েট মেজার। তাহলে এই টোটাল আমাদের কালারের ঘরের মধ্যে কি করব আমরা? এই টুইলটাকে বসাবো। বুঝতে পারছো কিভাবে বসালাম? জি স্যার। কারণ এইটুকু তো একটা রিপিট উইভের, তাই না? এরকম এখানে রিপিট আছে 9টা, তাই 9 জায়গায় কপি করে বসায় দিলাম। এখন আমাদের কালার অর্ডারে কি বলছে? যে 6টা সুতা কালার হবে, 6টা ফাঁকা থাকবে, বা 6টা অন্য কালার হবে। যদি আমরা কালার করি,
তোমরা কি আমার সাথে সাথে করতেছো? ডিয়ার স্টুডেন্ট, জি স্যার, করতেছি স্যার। যারা করতেছো তারা আসলেই সিরিয়াস, আর যারা করতেছো না তারা কিন্তু পরীক্ষায় ধরা খাবা। কারণ এই তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার নলেজ বাড়বে ডিজাইনের উপরে, আর তত বেশি তুমি এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা। কারণ এইটা কিন্তু ম্যাথের টু আপ টু ডাউন টুইল নিয়ে আমরা টুইলটা করছি। এরপরে আমাদের কালারের অর্ডার হচ্ছে আমাদের 6 অর্থাৎ 12টা সুতা ওয়ার্পে কালার হবে, 6টা কালার হবে, 6টা ফাঁকা থাকবে। তাহলে মোট সুতার সংখ্যা কত? 12। 12টা ওয়ার্পে, 12টা ওয়েবটে, তাহলে 12 12 144টা রিপিট হচ্ছে আমাদের। এই যে 12টা সুতা ওয়ার্পে নিছি আর 12টা নিছি ওয়েবটে, তাহলে মোট রিপিট ইউনিট কত হচ্ছে? 144। তাহলে এই 144 ঘরের মধ্যে আমাদেরকে এই যে বেসিক টুইলটা আছে, যে টুইলটা টু আপ টু ডাউন, এই টুইলটা বসাইতে হবে। তাহলে এই টুইলটা এখানে কয়বার বসবে? কারণ এই টুইলের 9 গুণ হচ্ছে এখানে জায়গা আছে, তার মানে 9 বার বসবে রিপিটটা। তো 9 বার বসার কারণে দেখো এই যে আমরা 9 বার বসাইতেছি, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। এই যে দেখো, এই যে প্রতিবার এতটুকু জায়গার মধ্যে আমি কপি করতেছি, প্রতিবারে আমি এতটুকু জায়গার মধ্যে কপি করতেছি। সো 9 বার, তাহলে আমার টোটাল টুইলটা এখানে বসে গেল না? জি স্যার, শুধু কপি। হ্যাঁ, কপি করছি। জাস্ট দেখো এখানে কতটুকু জায়গা, এতটুকু না? এইটুকু কপি করছি এইটুকের মধ্যে, আবার পরের এইটুকু কপি করছি, মানে পেস্ট করছি এইটুকের মধ্যে, পরে আবার পেস্ট করছি এইটুকের মধ্যে। তার মানে এই টুইলটাকে আমাকে এই টোটাল জায়গায় বসাই দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে হ্যাঁ, এইটার 9 গুণ আছে এখানে জায়গা, তার মানে 9 বার কপি পেস্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, কালার অনুযায়ী দেখো যে 6টা সুতা কালার করব, 6টা ফাঁকা রাখবো, অথবা 6টা এক কালার, বাকি 6টা আরেক কালার। তাহলে এখানে কি করছি, 6টা অরেঞ্জ করছি, 6টা হোয়াইট। আবার এইদিকে সেম, এইদিকেও সেম, 6টা অরেঞ্জ, 6টা হোয়াইট। এইবার কি করছি, এই বরাবর যে ওয়ার্পের সুতাগুলো আছে, ওয়ার্পের যে ক্রস গুলো আছে, ক্রস গুলো আমরা কালার করে দিচ্ছি। দেখো একটু, আর এই বরাবর ওয়েব গুলো আমরা কালার করতেছি। তাহলে দেখো আমাদের ওয়ার্প এবং ওয়েব ডিরেকশনে মোটামুটি কালার সুতা বসানো হয়ে গেছে। এখন যে ইফেক্টটা আসছে, এই ইফেক্টটার নাম হচ্ছে শেফার্ড চেক প্যাটার্ন। বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন? স্যার 6টা এই জায়গায় 6টা অরেঞ্জ কালার করলেন, কিন্তু ডান পাশে 6টা এই যে অরেঞ্জ কালার কিছু করলেন আর কিছু বাদ দেখলেন, এটা বুঝলাম না স্যার। আরে তুমি তো আবার সে আগের জায়গায় পড়ে আসছো। দেখো আচ্ছা, এই বরাবর যে 6টা অরেঞ্জ কালার করছি, এই সুতাগুলা কিসের সুতা, ওয়ার্প না ওয়েব? ওয়ার্পের সুতা স্যার। তাহলে ওয়ার্পের সুতা ওয়েবের তুমি সুতা। কিভাবে চিনো? জাস্ট ক্রস গুলা না, এগুলো হচ্ছে Cross ওয়ার্পের গুলা। সুতা। জি স্যার। তাহলে ক্রস গুলা কালার করে দিছি। জি, ওকে, এই সুতাগুলা কি ওয়ার্প না ওয়েব? ওয়েবের সুতা। বুঝছি স্যার। হ্যাঁ, ওয়েবটা হচ্ছে জাস্ট ডট গুলা কালার হবে। জি জি, এখন বুঝছি বুঝতে স্যার। পারছো এবার? এবার বুঝতে পারছি স্যার। ওকে, স্যার, হ্যাঁ
কাইন্ডলি স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার, প্রচুর নয়েজ আসতেছে স্যার সাইড আমি থেকে। প্রতিবার মিউট করে দিচ্ছি, কিন্তু এরা নিজেরাই আবার একা একা আনমিউট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের শেফার্ড চেক। যারা বুঝতে পারছো তারা দয়া করে যদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি এটা মুছে দিব। যাদের স্ক্রিনশট নেওয়া দরকার তারা একটু নিয়ে নাও, আমি এটাকে মুছে দিচ্ছি। নিচে যদি স্যার নামটা একটু লিখে দিতেন তাহলে ভালো হইতো স্যার, একটু সুবিধা হইতো আর কি। ওকে, ঠিক আছে স্যার, কমপ্লিট স্যার। ওকে, তাহলে এটা আমরা মুছে দেই। ওকে, এই পরবর্তী যে ডিজাইনটা আমরা করব এখন, ডিজাইনটার নাম হচ্ছে অল ওভার ইফেক্ট। তো এই ডিজাইনটার যে ক্যালকুলেশন, এটা টোটালটা করবে আশরাফুল। আশরাফুল, রেডি তুমি? আশরাফুল, ডিজাইনের নাম হচ্ছে অল ওভার ইফেক্ট। এই ডিজাইনটা করার জন্য আমাদের 4 আপ 4 ডাউন টুইল নিতে হবে। মোস্তাকিম বলো, 4 আপ 4 ডাউন টুইলের রিপিট কত? 64। গুড, তাহলে আমরা 64 এর একটা ঘর নিয়ে নেই। 64 এর একটা ঘর নিয়ে নেই। তাহলে এখানে আমাকে 4 আপ 4 ডাউন টুইলটা করতে হবে। আগে আমরা 4 আপ 4 ডাউন টুইলটা করে নেই। তাহলে 4 আপ 4 ডাউন টুইলটা আমরা করে নিলাম। এইবার এখানে বলো যে তার কালার অর্ডার কত? কালার অর্ডারটা কত? 6 তাহলে এই 6 কালার অর্ডারের রিপিট কত বলো একজন? হ্যালো, 144। হ্যাঁ, তাহলে 144 ঘর হচ্ছে এর কালারের রিপিট। এখন একটু লক্ষ্য করো তো, এই কালারটা যদি এখানে বসাও তাহলে এতটুকু জায়গার মধ্যে বসে না? জি স্যার। তাহলে বাকি যে আরেকবার বসাবা আর কোনো জায়গা আছে? নেই আপাতত দেখা তাহলে যাচ্ছে। কি করবে এখন? এটাকে স্যার ভেঙে বসানো যাবে না? এখন কিভাবে বসাবা? ভেঙে বসাবা যাবার কিভাবে বসাবা? কারণ তোমাকে তো দেখো, কালারের রিপিট হচ্ছে 12x12, সরি 6x6 দিলাম, কিন্তু আবার উইভের রিপিট হচ্ছে 8x8। তাহলে দেখা গেছে আমি টোটালি বসাইতে পারতেছি না, এই ডিজাইনটার উপরে আমি বসাইতে পারতেছি না। আমাকে যদি আমি এখান থেকে এইটুকু কপি করে নেই, এখান থেকে এইটুকু যদি আমি কপি করে নেই আর যদি এখানে পেস্ট করি, তাহলে দেখো যে যখন আমি এখানে 6টা সুতা কালার করব, তখন কিন্তু বাকি 6টা সুতা আর কালার করতে পারতেছি না। কেননা যদি আমি এখানে আরেকটা রিপিট বসাই তাহলে কি সেক্ষেত্রে বড় হয়ে যাবে না আরো? জি স্যার, বড় হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের কি মাথায় কিছু খেলতেছে? একটু বলো কি করব আমরা? কোন আইডিয়া? ঘর সংগ্রহ কোন আইডিয়া?
গড় সংখ্যা বাড়াইলে হবে না স্যার? হ্যাঁ, বাড়ায় নিব। কত দূর বাড়াবো? ডাবল স্যার, ওই একটা ডাবল স্যার। রিপিটেড ডাবল না, এটা ডাবল না। এই যে রিপিট, এই রিপিটেড ডাবল যদি আমরা করি, তার মানে কি আমাদের 4 ঘর বাড়াইতে হবে। জি স্যার। ধরো আমরা 4 ঘর বাড়াই নিলাম, এদিকেও 4 ঘর বাড়াই নিলাম। এইবার যদি আমরা, এখন কিন্তু এটা 4 গুণ এটা হয়ে গেছে, রাইট? জি স্যার। তাহলে কপি, চার গুণে আমি কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখন দেখো 4 গুণে আমি পেস্ট করে দিলাম। একটু লক্ষ্য করো আমার কথাটা। এবার আমাদের কালার যে অর্ডার আছে সেটাতে কি বলা আছে যে 6টা সুতা কালার হবে, 6টা ফাঁকা থাকবে। এরপরে আবার কালার করতে গিয়ে থ্যাংক ইউ ভাই।